নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকে চম্পক চতুর্দশী ব্রত। চম্পক ফুল দিয়ে মহেশ্বরের পূজা করা, এটা আজকে করার কথা আর কি, কর্তব্য। আজ শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত, শ্রী শ্রী দেবীর মহাস্নান যাত্রা এবং যারা জৈন ধর্মাবলম্বী তাদের বট সাবিত্রী ব্রত। আমাদের বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 6ই আষাঢ় 1431, ইংরেজির 21শে জুন 2024, শুক্রবার, আজ চতুর্দশী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। নক্ষত্র জ্যেষ্ঠা। জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। সন্ধেবেলা 6:29 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বলছিলাম যে দ্রোণের গল্প, মানে একলব্যের কথা তো বলেছি, তার সূত্র ধরে আমরা চলে এসেছি দ্রোণের গল্প। দুই বন্ধু পাঠশালায় একসঙ্গে পড়ে। একজন ভরদ্বাজ মুনির ছেলে, গরিব দ্রোণ, আর অন্যজন হচ্ছেন রাজপুত্র, বিদর্ভ রাজের পুত্র, তিনি হচ্ছেন দ্রুপদ। আরেকজন হচ্ছেন দ্রুপদ, তিনি হচ্ছেন পাঞ্চাল দেশের রাজা, মানে রাজা হয়েছেন, এখন তখন রাজপুত্র ছিলেন, পরে রাজা হয়েছেন। তো দ্রোণ তো খুব কষ্টে আছেন। আপনাদের কতদিন বলেছিলাম যে অশ্বত্থামাকে বন্ধু বান্ধবেরা দুধ খা বলে পিটুলিগুলো খাইয়ে দিয়েছে, খুব মনে লেগেছে। তো বন্ধু বান্ধবীরা বলেছে, আরে তোমার ছোটবেলার বন্ধু দ্রুপদ, সে তো এখন পাঞ্চালের রাজা, তার কাছে যাও না। তো দ্রোণের মনে হলো সত্যি তো, সে তো বলেছিল যে আমি যখন রাজা হব তখন তুই আমার কাছে চলে আসবি, আমার বাড়িতে তোর অবারিত দ্বার, তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে থাকবি, রাজার মতো থাকবি, কোনো অসুবিধে নেই, এই সমস্ত তো বলেছিল। তো যাই, তার কাছে যাই। তার ফলে কি হলো সেই কথাটা বলবো। তারপর পুরাণ চিরন্তনের শেষে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আপনারা সকলেই জানেন, শিষ্যের সাধনা। তারপর কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। আমরা এখন আছি কোন্নগরে শকুন্তলা কালী মন্দিরে। তার 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে এখন একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। তো একটা সংশয় আছে যে ছোটবেলার বন্ধুত্ব, সে কি আর এতদিন মনে রেখেছে দ্রুপদ? আর পরক্ষণেই মনে হচ্ছে যে না, ছোটবেলার বন্ধুত্বই তো বেশি মনে থাকে। যাই গিয়ে দেখি। তো বাড়ি ফিরে দ্রোণেরও পুরনো দিনের সব কথা মনে পড়ছে। সত্যি তো, অসময়ে দেখা করতে বলেছিল। দ্রোণ গেছে, গিয়ে রাজপ্রাসাদে গেছে। সেখানে দ্রুপদ তখন রাজসভায় সবাই মিলে বসে টসে আছেন, লোকের অভাব অভিযোগ শুনছেন, সুরাহা করবার চেষ্টা করছেন। এমন সময় একবারে সেই জীর্ণ পোশাক দ্রোণের প্রবেশ। তা প্রথমে রাজা তাকে চিনতেই পারেননি, যে হ্যাঁ বলো, তোমার কি ব্যাপার? তো দ্রোণ বললেন যে আমি দ্রোণ, সেই ছোটবেলায় পাঠশালায় দুজনে একসঙ্গে পড়তাম, আমি সেই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আরে তুমি সেই দ্রোণ, তা এখানে এখন কি মনে করে ভাই? দ্রোণ মানে যেটা আশা করেছিলেন দ্রুপদ একবারে জড়িয়ে ধরবেন তাকে, সেইটা তো হলো না। একটু চুপ করে থাকলেন, তারপর বললেন যে এই হয়েছে, আমার এই রকম অবস্থা, খেতে পাচ্ছি না, ছেলেটার এই রকম, এই সব নিয়ে যা কিছু তার দুরবস্থার কথা সেই সমস্ত দ্রুপদকে বললেন। দ্রুপদ শুনলেন, কোনো মন দিয়ে শুনলেন না।
তা শেষে মরিয়া হয়ে দ্রোণ বললেন যে সবই তো শুনলে, ছেলেটার মুখে দুবেলা খাবার তুলে দিতে পারছি না, বড্ড কষ্ট হয়। তুমি তো বলেছিলে যে তুমি রাজা হলে আমার আর কোনো কষ্ট থাকবে না। দ্রুপদ বললেন, বাবা সেই ছেলেবেলায় কি একটা আবেগের বশে বলেছিলাম সেইটা মনে রেখে এতদূর চলে এসেছে। এই লোকটা তো ভালো নয়। দেখো, ছেলেবেলায় আবেগের বশে এরকম অনেকে অনেক কিছু বলে থাকে, তাকে কি অক্ষরে অক্ষরে পালন করতে হবে নাকি? আর তাছাড়া তোমার সঙ্গে আমার বন্ধুত্ব কি করে হবে? রাজার সঙ্গে বন্ধুত্ব হয় তার সমকক্ষ যারা তাদের। তো এটা ভিখিরি, চালচুলো নেই, কিছু নেই। তোমার সঙ্গে আমার কখনো বন্ধুত্ব থাকতে পারে? পাঠশালায় যা হয়েছে হয়েছে, সে চুকে গেছে। এখন ওই বিরক্ত করো না আমাকে। যাও যাও, এই কিছু খাবার আর টাকা পয়সা দিয়ে কে বিদায় করতো, যত সব বাজে ঝামেলা সব। যাও 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 যাও। দ্রোণের চোখে জল এসে গেল। সেই দ্রুপদ, তার পাঠশালার এত কাছের বন্ধু, এইরকম করে তাকে তাড়িয়ে দিল, ভিক্ষে দিয়ে বিদায় করে দিল। মনের মধ্যে আগুন জ্বলে উঠল। প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি এই গল্পের বাকি অংশ আপনাদের বলবার জন্য। এরপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে দ্রুপদ, এই যে দ্রোণাচার্যকে তখনও পর্যন্ত আচার্য হননি, তাকে তাড়িয়ে দিলেন। তারপর বহুদিন কেটে গেছে, এখন দ্রোণাচার্য আচার্য হয়েছেন। এখন পাণ্ডব আর গৌরবদের অস্ত্রগুরু। রাজকুমাররা এক একজন এক এক দিক দিয়ে শ্রেষ্ঠ, তার খুব গর্ব, খুব অহংকার। হঠাৎ তার মনে পড়ে গেল পুরনো সেই দিনের কথা। দ্রুপদ, রাজা দ্রুপদ অপমান করে আমাকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছিল, তাই না? অপমান করেছিল, ভিখিরির মতন দূর করে তাড়িয়ে দিয়েছিল। সেদিন অস্ত্র শিক্ষা অভ্যাস হয়ে গেল। তারপর দ্রোণ সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে শোনো, তোমাদের শিক্ষা প্রায় সম্পূর্ণ হয়েছে, এইবার আমি তোমাদের কাছে গুরু দক্ষিণা চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন গুরুদেব, কি চাই আপনার? আপনি যা চাইবেন আমরা নিশ্চয়ই আপনাকে তাই এনে দেবো। আপনি বলুন, একবার শুধু মুখ থেকে বলুন। তোমরা পাঞ্চাল রাজ্য চেনো? হ্যাঁ, পাঞ্চাল রাজ্য কে না চেনে? বলুন, সেখান থেকে কি এনে দিতে হবে আপনাকে? পাঞ্চাল রাজকে এনে দিতে হবে। পাঞ্চাল রাজ দ্রুপদকে ধরে আমার সামনে নিয়ে আসতে হবে। কিন্তু না, তার যেন কোনো ক্ষতি না হয়, তার শরীরে যেন কোনো আঘাত না লাগে। তাকে শুধু অক্ষত অবস্থায় আমার কাছে এনে দেবে, এটাই তোমাদের গুরু দক্ষিণা। অদ্ভুত গুরু দক্ষিণা, এমনটা তো হয় না কখনো। বেশ, গুরু যখন আদেশ করেছেন তখন তাই হবে। সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে পাঞ্চাল রাজের কাছে গেল। খুব জোরদার লড়াই হলো। পাঞ্চালের সৈন্যরাও তো কম যায় না কিছুতেই, খুব কঠিন লড়াই। তো কৌরবেরা 100 ভাই কিছুক্ষণ পরেই রণে ভঙ্গ দিল। অনেক লড়ে, অনেক বুদ্ধি খাটিয়ে শেষ পর্যন্ত অর্জুন আসল কাজটা করলো, রাজা দ্রুপদকে পরাজিত করে ধরে নিয়ে এলো দ্রোণের কাছে। এই নিন গুরুদেব, আপনার গুরু দক্ষিণা। দ্রুপদ তো লজ্জায় মাথা তুলে তাকাতে পারছেন না। আর দ্রোণের বদলা নেওয়া হলো। এখন তিনি খুশি, এখন তিনি দ্রুপদকে নিয়ে যা খুশি তাই করতে পারেন। দ্রোণ কি করলেন? বললেন, ভাই দ্রুপদ, পুরনো বন্ধুত্ব তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। তোমার পুরো রাজ্য তো এখন আমার। যাও, আমার অর্ধেক রাজ্য তোমাকে অর্পণ করলাম, বাকি অর্ধেকের মালিক আমি। এখন তো আর আমি ভিখারি নই। এখন আমার সঙ্গে বন্ধুত্বে তোমার কোনো আপত্তি থাকবে না, কি বলো? দ্রুপদ বললেন, কেন আমাকে লজ্জা দিচ্ছ ভাই? আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে মার্জনা করে দাও। তখন দ্রোণ বললেন, আমি আর রাজ্য নিয়ে কি করব বলো? ওসব রাজকার্য আমার দ্বারা হবে না। তুমি আমার রাজ্যটা দেখাশোনা করো, আর দেখো আমাকে যেন ভুলে যেও না, কেমন?
এরপর দ্রোণাচার্য তার দলবল নিয়ে ফিরে এলেন হস্তিনাপুরে, কিন্তু দ্রুপদ না, তিনি এই অপমান মেনে নিলেন না। সে কথা বলবো, আজকে সময় হয়ে গেছে, আজ থাক, পরের দিন সেই কথা বলবো, আর বলবো অন্য কোনো গল্প। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন, এরপর গান, গানের পর শিষ্যের সাধনা, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দীক্ষা হইতেছে সাক্ষাৎভাবে আধ্যাত্মিক জীবনে প্রবেশ। যথার্থ দীক্ষা লাভ করিলে জানিবেন আপনি দেহ নন, আপনি আত্মা। যদি পারেন তবে সেই দীক্ষা আমায় দিন, যদি তাহা না পারেন তবে তো আপনারা খ্রিস্টান নন। তথাকথিত দীক্ষা লাভের পরেও তো আপনারা পূর্বের মতোই রহিয়া গিয়াছেন। খ্রিস্টের নামে আপনারা দীক্ষিত হইয়াছেন, এ কথা বলার অর্থ কি? শুধু কথা আর কথা, আর জগৎকে নিজ নিজ মূর্খতার দ্বারা বিরক্ত করিয়া তোলা। অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন থাকিয়াও নিজেদের জ্ঞানী ও বিদ্বান মনে করিয়া মূর্খেরা অন্ধচালিত অন্ধের ন্যায় যত্রতত্র ঘুরিয়া বেড়াইতেছে। সুতরাং একথা বলিবেন না যে আপনারা খ্রিস্টান, আর দীক্ষা, ব্যাপটিজম প্রভৃতির মতো তত্ত্ব লইয়া বাগাড়ম্বর করিবেন না। অবশ্য যথার্থ দীক্ষা আছে। জগতে আসিয়া যিশু যখন প্রথম তাহার বাণী প্রচার করিয়াছিলেন তখন দীক্ষা ছিল। যুগে যুগে যে সকল মুক্তাত্মা মহাপুরুষ আবির্ভূত হন, আমাদের নিকট অতীন্দ্রিয় জ্ঞান প্রকাশ করিবার শক্তি তাহাদের আছে। ইহাই যথার্থ দীক্ষা। আপনারা দেখিতেছেন, প্রত্যেক ধর্মের বিধি ও অনুষ্ঠানাদি প্রচলিত হইবার পূর্বেই সর্বজনীন সত্যের বীজ বিদ্যমান রহিয়াছে। কালক্রমে এই সত্য লোকে ভুলিয়া যায়। বাহ্য অনুষ্ঠানাদি যেন ইহার শ্বাস রোধ করিয়া ফেলে। বাহিরের পদ্ধতিগুলি বজায় থাকে, কিন্তু ভিতরের ভাবটি চলিয়া যায়। শুধু বাহিরের আধারটি আমরা দেখিতে পাই। দীক্ষার বাহ্য রূপটি আছে, কিন্তু অতি অল্প ব্যক্তি ইহার অন্তর্নিহিত শক্তি উদ্বুদ্ধ করিতে পারেন। বাহ্য আচারই যথেষ্ট নয়। আমরা যদি প্রত্যক্ষ সত্যের সাক্ষাৎ জ্ঞান লাভ করিতে চাই, তবে আমাদিগকে ওই বিষয়ে যথার্থভাবে দীক্ষিত হইতে হইবে। ইহাই আদর্শ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর কথামৃত। ঠিক একেবারে নিখুঁত হতে হবে, দাগহীন হতে হবে। এর একটা উদাহরণ হিসেবে চৈতন্যদেবের কথা বলছেন। বলছেন, ছোট হরিদাস ভক্ত মেয়ের সঙ্গে আলাপ করেছিল। চৈতন্যদেব হরিদাসকে ত্যাগ করলেন, যে না না, তুমি ভক্ত মেয়ের সঙ্গে আলাপ করেছো, সে ধর্ম নিয়ে কথা বলেছো, তো আধ্যাত্মিকতা নিয়ে কথা বলেছো, ঈশ্বর নিয়ে কথা বলেছো, হতে পারে। কিন্তু যদি কেউ বলে যে ওই তো নারী সঙ্গ করছে, তো নারীর সঙ্গে কথা বলছে, তো কোনো প্রশ্ন তোলা যাবে না তোমার সম্পর্কে। এই রকমের একটা জীবন যাপন তোমাকে করতে হবে। বলছেন, সন্ন্যাসীর পক্ষে কামিনী আর কাঞ্চন যেমন সুন্দরীর পক্ষে তার গায়ের বোঁটকা গন্ধ। ও গন্ধ থাকলে বৃথা সৌন্দর্য। কি সব উপমা! মানে সুন্দরীর গায়ে যদি বোঁটকা গন্ধ থাকে, তাহলে যেমন তার সমস্ত রূপ ব্যর্থ হয়ে যায়, সেরকম সন্ন্যাসী তিনি যদি কোথাও নারী সঙ্গ করেন এবং কাঞ্চন সঙ্গ করেন, অর্থ সম্পদ ধন দৌলত সেসব বিষয়ে তার কোনো আগ্রহ আছে, এটা তিনি যদি কোনোভাবে প্রকাশ করেন, তাহলে সেটা তার কাছাকাছি কেউ আসবে না, তাকে কেউ আদর্শ বলে মনে করবে না। মারোয়ারি আমার নামে টাকা দিতে চাইলো, মথুর জমি লিখে দিতে চাইলো, আমি সেটা নিতে পারলাম না। সন্ন্যাসীর ভারী কঠিন নিয়ম। যখন সাধু সন্ন্যাসী সেজেছে, তখন ঠিক সাধু সন্ন্যাসীর মতো কাজ করতে হবে।
থিয়েটারে দেখনি যে রাজা সাজে সে রাজাই সাজে, যে মন্ত্রী সাজে সে মন্ত্রী সাজে। এইটা ঠাকুর যে কথাগুলো বলছেন সেই কথাগুলো প্রায়, আমি তো থিয়েটারেরও লোক, আমি এইটা বলতে পারি যে যখন কেউ কোনো একটা চরিত্রে অভিনয় করছে, এটা আমাদের সংস্কৃত যে ভরতের যে নাট্যশাস্ত্র তার মধ্যেও আছে, যে রামের চরিত্র তুমি তোমার উপরে আরোপ করলে, এইটাই হচ্ছে অভিনয়। তুমি মনে মনে অন্তত, তুমি আচারে ব্যবহারে অন্তত রাম হয়ে উঠলে, এটাই হচ্ছে অভিনয়, সার্থক অভিনয় তাই। তো ঠাকুর বলছেন যে যখন কেউ একটা থিয়েটারে রাজা সাজলো, তখন সে কিন্তু রাজা হয়ে গেল। তাকে দেখে আমি রাজাই দেখছি, তাকে দেখে আমি এইটা ভাবছি না যে সে আসলে রাজা সেজেছে। যখন আমি সাধু সন্ন্যাসীকে দেখছি, মন্ত্রীকে দেখছি মঞ্চে, তখন আমি তাদেরই দেখছি, তাদের আচার আচরণ সেই সমস্ত কিছু সেই চরিত্রের যুক্তি মেনে, সেই চরিত্রের ধরন ধারণ মেনে হচ্ছে। এটি তো অভিনয়। একজন বহুরূপী ত্যাগী সাধু সেজেছিল, তা বাবুরা তাকে একতোড়া টাকা দিতে গেলে সে না বলে চলে গেল, টাকা ছুঁলো না। খানিকক্ষণ পরে হাত পা ধুয়ে নিজের কাপড় পরে এলো, বললো কি দিচ্ছিল এখন দাও। যখন সাধু সেজেছিল তখন টাকা ছুঁতে পারেনি, এখন 4 আনা দিলেও হয়। অর্থাৎ যে মুহূর্তে আমি সাধু সেজেছি সেই মুহূর্তে আমি টাকা গ্রহণ করতে পারি না, তাহলে আমার সাধু সাজাটাও ব্যর্থ হয়ে যায়। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পরে আরো পাঠ করব আমি আপনাদের সৌমিত্র বসু। থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর যে কথাটা বারবার করেই বলছেন সেই কথাটাই আরেকবার বলি, সেটা হচ্ছে যে সন্ন্যাসী, বিশেষ করে সন্ন্যাসীর কথা বলা হচ্ছে, এটা আমার আপনার মতো গৃহী মানুষদের কথা বলা হচ্ছে না, কিন্তু সন্ন্যাসীর কথা বলা হচ্ছে। এই সন্ন্যাসী নারীর চিত্রপট পর্যন্ত দেখবে না, এরকম কঠিন নিয়ম। তা সন্ন্যাসীর ক্ষেত্রে এরকম কঠিন নিয়ম কেন? একটা কারণ তো বুঝতেই পারি, সন্ন্যাসীর যাতে পদস্খলন না হয়। তা সন্ন্যাসীর পদস্খলন হওয়ার ব্যাপারে এত বিচলিত কেন? গৃহী মানুষের যদি পদস্খলন হয় সেটা নিয়ে তো এত ভাবা হচ্ছে না। সন্ন্যাসীর ক্ষেত্রে এরকম কঠোর নিয়ম কেন? তার কারণটাই হচ্ছে এই যে সন্ন্যাসীকে দেখে সবাই শিখবে। আপনাদের নিশ্চয়ই মনে পড়বে যে শ্রী চৈতন্যদেবের কথা বলছিলাম, বা বলি আমি রবিবারের শরণাগত অনুষ্ঠানে, চৈতন্যদেবকে নিয়েই তো সেই শরণাগত হয়। তো সেখানে চৈতন্যদেব সন্ন্যাস নিচ্ছেন, তার কারণ তিনি একটা আদর্শ রূপ তৈরি করতে চাইছেন মানুষের মনে। এই মানুষটা খুব আদর্শ মানুষ, এবং সেটা করতে গিয়ে তিনি নানান রকমের, ধরুন তিনি যখন নীলাচলে গেলেন তখন হরিদাসকে তিনি আলাদা আর একটা জায়গায় রাখলেন, কেননা হরিদাসের সঙ্গে তিনি যদি সম্পর্ক হতে, বা রাজা প্রতাপরুদ্র, তিনি তার সঙ্গে কিছুতেই মিশতে চাইছেন না, তার কারণ রাজার সঙ্গে যদি বেশি মাখামাখি করা যায় তাহলে লোকজন কি মনে করবে, এই সব ভেবে। অর্থাৎ সন্ন্যাসীকে কিন্তু তার নিজের যে জীবন যাপন সে ব্যাপারে খুব কঠোর, খুব সংযত হতে হবে। তার কারণ ওইটাই, ঠাকুর বলছেন যে তাকে দেখে তো সবাই শিখবে। হ্যাঁ, ইনি হচ্ছেন সন্ন্যাসী। কোন একজন সন্ন্যাসী সম্পর্কে মানুষ ও তো এরকম, হ্যাঁ ভেতরে ভেতরে ও তো এরকম সব, এই কথাগুলো যাতে বলতে না পারে। কিন্তু এই কথাগুলো মানে এই যে সন্ন্যাসীর কঠোরতা, তার যে দাবি, সেটা বলতে গিয়ে ঠাকুর একটা উপমা ব্যবহার করছেন। সেটা কি? কালো পাঁঠা মায়ের সেবার জন্য বলি দিতে হয়, কিন্তু একটু ঘা থাকলে হয় না। রমণী সঙ্গ তো করবে না, মেয়েদের সঙ্গে আলাপ পর্যন্ত করবে না। এই যে উপমাটা, এই উপমার মধ্যে একটা একটা ভেতরের মানে আছে বলে আমার নিজের মনে হয়েছে। আমি নিজে খুব যে পণ্ডিত লোক তা তো নই, কিন্তু আমার মনে হয়েছে যে কালো পাঁঠা মায়ের সেবার জন্য বলি দিতে হয়, তাতে এতটুকু খুঁত থাকলে চলে না। সন্ন্যাসী যিনি, তিনিও কিন্তু মায়ের জন্য, ঈশ্বরের জন্য বলি প্রদত্ত,
বলি প্রদত্ত শব্দটাকে বলা বাহুল্য, আমরা খারাপ অর্থে তো নেব না। বলি প্রদত্ত মানে তিনি সর্বস্ব নিবেদন করে দিয়েছেন ঈশ্বরের প্রতি, মায়ের প্রতি, বা যে কোনো ঈশ্বর ভাবনার প্রতি। এই যে নিজেকে তখন শুদ্ধ রাখতেই হবে, তখন নিজেকে একেবারে যাকে বলে নিখুঁত সেইটা রাখতেই হবে। ঠাকুরের কথা থেকে অন্তত সেইটা বেরিয়ে আসছে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত অনুষ্ঠান। কথামৃত থেকে পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনি, গানের পর ফিরে আসছি। জন্য 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই কেশবচন্দ্র সেন সম্পর্কে কথা বলা হচ্ছে। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের একজন খুব 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 বড় নেতা, এবং ব্রাহ্ম সমাজের মধ্যে তো নানান ভাগ তৈরি হতে থাকে। দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা ব্রাহ্ম সমাজ, সেখান থেকে কেশবচন্দ্র সেন আর একটা ব্রাহ্ম সমাজ তৈরি করছেন। এবং এই কেশবচন্দ্র সেন কিন্তু সংসার ত্যাগ করেননি, তিনি একেবারে কামিনী কাঞ্চনের মধ্যে ছিলেন, এবং তিনি কি বলবো নবযুবকদের প্রায় আদর্শ হিসেবে খুবই জনপ্রিয়। তিনি যেখানে বক্তৃতা দেন অসাধারণ বাগ্মী মানুষ ছিলেন, যেখানে বক্তৃতা দেন সেখানে একবারে জয় করে নেন সবাইকে, সব ঠিক আছে। কিন্তু ওই কামিনী কাঞ্চনের ভেতরে ছিলেন তিনি তার আচরণের মধ্যে দিয়ে কোথাও এই যে ধর্ম, সেই ধর্মের যে প্রয়োগ, সেই প্রয়োগটা তিনি তার নিজের আচার আচরণের মধ্যে দিয়ে, তার জীবন চর্চার মধ্যে দিয়ে, তার জীবন চর্যার মধ্যে দিয়ে দেখাতে পেরেছেন। এইরকমটা হয়তো নয়। তার ফলে তার একটা সমস্যা তৈরি হয়েছে, লোকশিক্ষার ব্যাঘাত হলো। মানে এইটা ঠাকুর বলছেন, ঠাকুরের এইরকম মনে হয়েছে যে মানুষটা তার আচরণের মধ্যে দিয়ে এই কামিনী কাঞ্চন ত্যাগ করতে পারে না, যে মানুষটা তার আচরণের মধ্যে দিয়ে যে ধর্মের কথা সে বলছে সেই ধর্মর উদাহরণ হয়ে উঠতে পারে না, সে শেষ পর্যন্ত লোকশিক্ষক হয়ে উঠতে পারে না। এই এদিক ওদিক দুদিক রাখতে গেলে কিছু হয় না, কোনো একটা দিকে যেতে হবে। আপনি জীবনের পথে চলতে 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 আপনি দেখলেন সামনে দুটো রাস্তা চলে গেছে, একটা গৃহের রাস্তা, সংসারের রাস্তা, জাগতিকতার রাস্তা। সেই রাস্তাতে অনেক ভিড়, সেই রাস্তাতে আমিও এসেছি, আপনিও এসেছেন, আমরা সবাই সেই রাস্তা ধরেই যাচ্ছি। আর আরেকজন অন্য একটা রাস্তা, কিন্তু এই অন্য রাস্তা, যে রাস্তাটা অনেক নির্জন, যেখানে সংসার ত্যাগের কথা ভাবছেন, আপনি সংসার ত্যাগ করতে চাইছেন, সবকিছু ত্যাগ করতে চাইছেন, সেই রাস্তায় যখন চলে এসেছেন তখন আর ওই যে রাস্তাটা, যেটা গৃহের রাস্তা, যেটা পার্থিবতার রাস্তা, সেই রাস্তার জন্য মনের টান থাকলে কিছু হবে না। এই দুটো রাস্তায় একসঙ্গে যাওয়া যায় না। এটাই ঠাকুর বলতে চাইছেন আর কি। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর আপনাদের চিঠিপত্র। আর আপনাদের চিঠিপত্র, আজকের চিঠিটি লিখেছেন অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর, হুগলি থেকে। কি কাণ্ড, আমরা এখন বাইরে দূরেতে হুগলিতেই আছি, হুগলিতে শকুন্তলা মন্দিরে আছি, আর অপর্ণা চ্যাটার্জি কোন্নগর, হুগলি থেকেই চিঠি লিখেছেন। না, হাসলাম বটে, কিন্তু একটু ভয় ভয় করছে। মানে উনি তো নিশ্চয়ই শকুন্তলা কালী মন্দির অনেকবার দেখেছেন। আমাদের বর্ণনার সঙ্গে ঠিক ঠিক মিলছে কিনা এই সমস্ত কথা ভেবে একটু নার্ভাস লাগে, সত্যি কথা বলতে কি। যাই হোক, পড়ি অপর্ণা দেবীর চিঠি। সবাইকে একরাশ শুভেচ্ছা, শুভ সকাল। বিগত কয়েক বছর ধরে আমি এই অনুষ্ঠান শুনছি। আপনার উপস্থাপনা এই অনুষ্ঠানকে অন্য মাত্রা দিয়েছে। আমার কয়েকটা অনুরোধ আছে। যদি ভগিনী নিবেদিতার কোনো লেখা থেকে আপনি পাঠ করেন তবে খুব ভালো হবে। আর এই অনুষ্ঠানে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনানো সম্ভব হয় পূজা পর্যায়ে, তবে ভালো লাগবে। পরিশেষে বলতে চাই, ডাক মারফত হাতে লেখা চিঠি চালু করা কি সম্ভব? তাহলে মোবাইল ছেড়ে আবার সবাই হাতে কাগজ কলম তুলে নেবে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। ইতি অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর, হুগলি। বেশ, ভগিনী নিবেদিতার লেখা থেকে পাঠ
সেটা তো করা যেতেই পারে। ধারাবাহিক কোনো অনুষ্ঠান না হোক, মাঝে মাঝে তো তার লেখা থেকে পাঠ করা যেতেই পারে। খুবই ভালো প্রস্তাব, খুবই ভালো প্রস্তাব। আপনাকে অনেক ধন্যবাদ এই প্রস্তাবের জন্যে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনানো খুবই সম্ভব। সব গান হয়তো শোনানো যাবে না, তার কতগুলো আইনগত কারণ আছে। কোন রেকর্ড কোম্পানির থেকে গানটা রেকর্ড করা হয়েছে তার সঙ্গে অনেক কিছু নির্ভর করে আর কি। সেগুলো আপিসের ব্যাপার, আমিও যে খুব ভালো জানি এমনটা নয়। আর ডাক মারফত হাতে লেখা চিঠি চালু করা নিয়ে আপনি যেটা লিখেছেন সেটার সঙ্গে আমি একমত। কিন্তু একটা সময়ে এই শরণাগত চিঠিপত্র ডাক মারফতই আসতো, একেবারে চিঠিপত্রের প্রথম দিকে আর কি। সেটার অনেকগুলো ঝামেলা আছে। বিশেষ করে ডাকে চিঠিপত্রগুলো এলো, একজন গেলেন, গিয়ে নিয়ে এলেন, সেইগুলো আমার কাছে পৌঁছলো। এর মধ্যে না অনেকগুলো খুব জটিল ব্যাপার রয়েছে আর কি। তো সেই সমস্ত জটিল ব্যাপারগুলো এড়ানোর জন্যেই এই ভাবনাটা করা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আমি একটু কথা বলে দেখি যদি আবার চালু করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ এই সমস্ত পরামর্শ দেবার জন্য। এটা খুব লক্ষ্য করার মতো যে পরামর্শ দেবার চিঠি অনেক আসছে, এবং আগে পরামর্শ দেবার ব্যাপারে আপনাদের যে সংকোচ ছিল, সেই সংকোচটা কোনো কারণ নেই এমনিতে, কিন্তু সেই সংকোচটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। অনেকেই তাদের মতন করে পরামর্শ দিচ্ছেন। আচ্ছা এইবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কোন নগরের শকুন্তলা কালীবাড়ির কথা বলতে গিয়ে কতদিন কোন প্রসঙ্গ পর্যন্ত বলেছিলাম খেয়াল আছে? শকুন্তলা কালীবাড়ি নিয়ে কথা হচ্ছিল। বলেছিলাম দেবীর মূর্তি তো পুজোর সময় তৈরি হয়, কালী পুজোর সময়, এবং সে মূর্তি যে মাটি দিয়ে তৈরি হয় তাতে দুধ আর বাংলা মদ মেশানো থাকে। দুধ পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাংলা মদের ব্যাপারটা আপনাদের অনেকের মধ্যবিত্ত মনে ঠিক হজম হচ্ছে না, তাই না? হ্যাঁ, দেখুন একটা কথা একটু আপনাদের মনে করিয়ে দিই। না, তন্ত্রশাস্ত্র খুব জটিল ব্যাপার, আমি যে খুব একটা জানি এমনটা নয়, কিন্তু যে কথাটুকু আমি জানি এবং আপনারা অনেকেই জানেন, সেটা হলো তান্ত্রিক মতের সাধনা হলো পঞ্চমকারের সাধনা। এই যে পঞ্চমকার, এটা হচ্ছে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা আর মৈথুন। এদের মধ্যে কয়েকটির কথা আমরা ভদ্র সমাজে বলবার উপযুক্ত বলে মনে করি না, তাই না? তো এই যে শকুন্তলা কালী মায়ের পুজোয় দেশি মদের ব্যবহার, এর মধ্যে কোথাও হয়তো একটা তান্ত্রিক পূজা পদ্ধতি মিশে আছে। হ্যাঁ, যে কথা বলছিলাম, দেবীর আবাহন, বিসর্জন সবই হয় রাত্রে, মানে সূর্যাস্তের পর। দিনের বেলা দেবীকে দেখা যাবে না, সূর্যের আলো যেন তাকে স্পর্শ করতে না পারে। তো কালী পুজোর আগে প্রায় মাঝরাত থেকে দলে দলে মানুষ চলে আসেন এই মন্দিরে, অজস্র মানুষ। মন্দির যাকে বলে একেবারে লোকে লোকারণ্য হয়ে যায়। পরের দিন বিকেল ধরুন 5:45 মধ্যে, সেই সময় সূর্য ডুবে গেছে, মাকে নিয়ে আসা হয় মন্দিরে। যেখানে তার মূর্তি তৈরি হয় তার নাম বাঁধন পালের গোলা। সেই বাঁধন পালের গোলা থেকে মায়ের মূর্তি, তার সমস্ত সাজসজ্জা অলংকার নিয়ে তাকে নিয়ে আসা হলো। সন্ধেবেলা মাকে বরণ করা হলো, তাকে বসানো হলো বেদিতে। শুনছেন শকুন্তলা কালী মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি, একটু গান শুনে নি নগরের। তো বলছিলাম, এই যে রাত্রির বেলা থেকে ভক্তরা আসেন, জড়ো হন মন্দিরের ভেতরে, আর ক্ষণে ক্ষণে মায়ের জয়ধ্বনিতে মন্দির একেবারে কাঁপিয়ে তোলেন, আর মায়ের বেদিতে জল ঢালেন। সেই জল ঢালা কেমন করে হয় তা তো বলেছি আপনাদের। মায়ের পায়ে জল ঢালবার জন্য তাদের বেদির বা প্রতিমার পায়ের কাছে যেতে হয় না, বহুদূর থেকে ঢালু টিনের পাতে জল ফেলে দেন তারা, সেই জল গড়িয়ে এসে মায়ের কাছে পৌঁছয়। এইভাবে তারা মাকে জল দেবার অভিলাষ মেটান। তো মাকে বেদিতে বসাবার পরে আর একটা কাণ্ড শুরু হয়, পশু বলি। একের পর এক ছাগ শিশুকে বলি দেওয়া হয়, আর জয়ধ্বনিতে উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। আমি যতদূর জানি, বলি ব্যাপারটার ভেতরের অর্থ হলো নিজের ভেতরে যে পশু আছে তাকে বলি দেওয়া। কিন্তু ওই
মানুষ আক্ষরিক অর্থেই বলি ব্যাপারটাকে নিয়েছে। তো এই শকুন্তলা কালী মন্দিরে সারা রাত ধরে কিছু না হোক কয়েকশো বলি দেওয়া হয়, কয়েকশো ছাগ বলি। আসলে বহু মানুষের মানত থাকে, মানে খুব জাগ্রত দেবী বলে খ্যাতি আছে তো মায়ের। অনেকে মনস্কামনা পূর্ণ করবার জন্য মানত করেন, তারপর সেই মনোবাসনা পূর্ণ হলে এইবার প্রতিশ্রুতি পালন করতে হবে বলে বলি দিয়ে দেন। বুঝতেই পাচ্ছেন এই যে কয়েকশো বলিদানের পর্বটা বেশ লম্বা হয়, অনেকক্ষণ ধরে চলে। শেষ হলে তারপর শুরু হয় যজ্ঞ আহুতি। ভোর 5টা বাজতে না বাজতে তাড়াহুড়ো পড়ে যায়, পুজো শেষ, সূর্য ওঠার আগে মাকে বিদায় দিতে হবে। তখন শুরু হয় মা শকুন্তলা কালীমাতার অঙ্গ থেকে গয়না খোলার পালা। প্রচুর প্রচুর গয়না আছে মা কালীর, প্রায় ধরুন 100 ভরি সোনার গয়না। কত মানুষ ভক্তি করেন মাকে, ভালোবাসেন, তারাই সাজিয়ে দেন। কিন্তু এইবার শেষ করতে হবে আজকে শরণাগত 92.7 বিগ FM এ শুনলেন শরণাগত অনুষ্ঠান। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। তুমি বনের পূব পবনের সাথী, বাদল মেঘের পথে তোমার ডানার মাতামাতি। ওগো পাখি, বাঁধনহারা পাখি, খাঁচার কোণে এই বিজনে আপন মনে থাকি। হায় অজানা, জানি না সে উধাও তুমি কোন আকাশে, কোন তমালের কানন তলে মধ্যদিনের তাপে বনচ্ছায়ার শিরায় শিরায় তোমারই সুর কাঁপে। কোন রঙনে রঙিন তোমার পাখা, তোমার সোনার বরণখানি ভাবনাতে মোর আঁকা। ওগো পাখি, বাঁধনহারা পাখি, মুক্ত রূপের ধ্যানের ছায়ায় মগ্ন আমার আঁখি। বন্দি মনের বদ্ধ ডানা, চতুর্দিকে কঠোর মানা। তোমার সাথে উড়ে চলার মিলন মাগি মনে, শূন্যে সদাই গান ফেরে তাই অসীম অন্বেষণে। গান গাওয়া মোর সেই মিলনের খেলা, তোমার গানের ছন্দে আমার স্বপন পাখা মেলা। ওগো পাখি, বাঁধনহারা পাখি, মনে মনে তোমায় পরাই গানের গাঁথন রাখি। আজি আমার সুরের মাঝে দূরের ডানার শব্দ বাজে, মেঘের পথিক গানে আমার এলো প্রাণের কুলে, বিরহেরই আকাশ তলে নিল আমায় তুলে। গানের হাওয়ায় নিকট মিলায় দূরে, দূর আসে সেই হাওয়ায় প্রাণের নিকট অন্তঃপুরে। হোগো পাখি, বাঁধনহারা পাখি, তোমার গানের মরিচিকায় শূন্য যে দাও ঢাকি। বাঁধনে তাই জাদু লাগে, বিনার তারে মূর্তি জাগে। রাগিনীতে মুক্তি সে দেয়, ওগো আমার দূর, তোমার দেওয়া না শোনা গান বাঁধে যে তার সুর। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।